আচ্ছা, আমরা ওদিকে তো প্রবাহিত তড়িৎটা শুরু করেছি, তার সাথে আমি ভাবলাম আর একটা চ্যাপ্টার শুরু করা যাক, প্যারালালি দুটো চ্যাপ্টারে চলুক। তো আমি তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আজকে শুরু করছি। তো এই চ্যাপ্টারে একটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ। তো প্রথমে আমরা দেখে নেব তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে পদার্থকে কিভাবে ভাগ করা যায়। তো ফার্স্ট আমরা যেটা আলোচনা করছি তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে পদার্থের শ্রেণী বিভাগ। তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে পদার্থকে আমরা কিভাবে ভাগ করতে পারি সেটা আগে আমরা দেখে নেব। তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে পদার্থকে প্রধানত ভাগ করা যায় তিনটে ভাগে। তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে পদার্থকে প্রধানত তিনটে ভাগে আমরা ভাগ করতে পারবো। এক নম্বর সুপরিবাহী, দু নম্বর অর্ধ পরিবাহী, তিন নম্বর কুপরিবাহী। তাহলে পদার্থকে প্রধানত তিনটে ভাগে ভাগ করলাম। একটা হলো সুপরিবাহী, একটা অর্ধ পরিবাহী, একটা হচ্ছে কুপরিবাহী পদার্থ। তো সুপরিবাহী পদার্থকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। প্রথম চলে আসছে ধাতব পরিবাহী, একটা হলো অধাতব পরিবাহী, পরিবাহী লিখলাম না, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে সুপরিবাহী পদার্থকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী লিখে দিই পরিবাহী, ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। প্রথম দুটো পরিবাহীর ক্ষেত্রে বা প্রথম দুটি পরিবাহীকে বলা হয় ইলেকট্রন পরিবাহী। মানে এক্ষেত্রে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী প্রধানত যৌগিক পদার্থ যেগুলো আয়নীয় যৌগ যারা, তারা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে আমরা ভাগ করতে পারি। ধাতব পরিবাহী এক্সাম্পল দিতে পারি কপার, সিলভার, অ্যালুমিনিয়াম লিখলাম, সিলভার। অধাতব পরিবাহীর মধ্যে লিখতে পারি গ্রাফাইট, এবোনাইট, গ্রাফাইট, তারপরে গ্যাস কার্বন, এরা হচ্ছে অধাতব পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে আমরা তিনটে ভাগ পেতে পারি, প্রধানত দুটো। একটা হলো তীব্র, একটা হচ্ছে মৃদু। একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই দুটো ভাগে ভাগ করা যায়। তো এবার তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা
কতগুলো ভাগে ভাগ করতে পারি? আচ্ছা, তার আগে কুপরিবাহীর মধ্যে আমি কয়েকটি লিখে দিই। কুপরিবাহীর মধ্যে কাঠ, এবোনাইট, কাঁচ, এগুলো হচ্ছে কুপরিবাহী পদার্থ। তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য কুপরিবাহীর মধ্যে আমরা বিশুদ্ধ জলকেও বলতে পারি। তো প্রধানত এই ভাগ। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে অ্যাসিড যদি বলি, যেগুলো আমাদের প্রচলিত HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড প্রভৃতি। ক্ষারের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট প্রভৃতি। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে উদাহরণ বলতে পারি, অ্যাসিডের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH হলো অ্যাসিটিক অ্যাসিড। ক্ষারের মধ্যে বলতে পারি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH ক্ষার। প্রথমটা হলো অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, দ্বিতীয়টা হলো ক্ষার। তো এবার তাহলে আমরা কি দেখলাম? তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে পদার্থকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম। একটা হলো সুপরিবাহী, একটা হলো কুপরিবাহী, বা যেটাকে একটাও নাম বলতে পারি আমরা অন্তরক, ইনসুলেটর। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর উদাহরণটা আমরা লিখে দিইনি এখনো। অর্ধপরিবাহীর মধ্যে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে সিলিকন, জার্মেনিয়াম, এই দুটো বিশুদ্ধ অর্ধপরিবাহী। এদের তড়িৎ পরিবহন ক্ষমতা সুপরিবাহীর তুলনায় একটু বেশি, কিন্তু কুপরিবাহীর তুলনায় অনেক, ভুল বললাম, সুপরিবাহীর থেকে কম কিন্তু কুপরিবাহীর থেকে অনেক বেশি। তো তাহলে এই হলো তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে পদার্থের শ্রেণীবিভাগ। তো সুপরিবাহী পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, মেনলি দুটো। একটা হচ্ছে ইলেকট্রন পরিবাহীর মধ্যে দুটো, একটা ধাতব পরিবাহী আর একটা হচ্ছে অধাতব পরিবাহী। আর ধাতব পরিবাহীর মধ্যে যে কোনো ধাতু আমরা দেখতে পাচ্ছি যেগুলো হয় যেখানে, আর অধাতব পরিবাহীর মধ্যে গ্রাফাইট, গ্যাস কার্বন, এগুলো আমরা জানি। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দুটো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে অ্যাসিড, ক্ষার, লবণ উদাহরণ দেওয়া হয়েছে। মৃদু তো অ্যাসিড, ক্ষারে মনে রাখবি জৈব অ্যাসিড যেগুলো, সেগুলো প্রধানত মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এই হচ্ছে আমাদের পদার্থের শ্রেণীবিভাগ। তো আমাদের এই চ্যাপ্টারে প্রধান যে বিষয়, সেটা হচ্ছে, প্রধান আলোচনার বিষয় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এটা নিয়ে আমরা কাজ করব এবং বেশ কিছু তড়িৎ বিশ্লেষণ, মানে এই পদার্থগুলোর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাহলে কি উৎপন্ন হয় সেটা আমাদের দেখতে হবে। তো এবার আমাদের প্রশ্ন, নেক্সট আমরা চলে যাব তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিভাবে আমরা আইডেন্টিফাই করি। তো নেক্সট আমাদের বিষয় তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেগুলো উদাহরণ আমরা দিয়েছি। তাহলে নেক্সট আমাদের বিষয় তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো আমরা একটা জিনিস দেখলাম, যারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তারা কিন্তু সকলেই যৌগিক পদার্থ। সাধারণত যেগুলো আয়নীয় যৌগ তাদের আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারি, বা তারাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি? যে সকল পদার্থ, দুটো কন্ডিশন মনে রাখতে হবে। এক নম্বর, গলিত
অবস্থায়, 2 নম্বর দ্রাবকে দ্রবীভূত অবস্থায়। এই দুটো অবস্থায় এর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় বা তড়িৎ পরিবহন করা হয় তাহলে পদার্থটা ভেঙে যায়। ভেঙে যাওয়াকে বলা হচ্ছে বিশ্লেষণ বা বিশ্লেষ্য। তাহলে যে সকল পদার্থ ভেঙে যাবে তড়িৎ প্রবাহ পাঠানো হলে কি অবস্থায়? গলিত অবস্থায় বা দ্রাবকে দ্রবীভূত। তাহলে মনে রাখবো কঠিন অবস্থায় কখনোই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে তড়িৎ পরিবাহী হিসেবে ব্যবহার করতে গেলে গলিত বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আমাদের নিয়ে যেতে হবে। তো এই হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এই অবস্থায় তারা তড়িৎ পরিবহনে সক্ষম। তড়িৎ পরিবহনে এরা সক্ষম এবং বেশি মাত্রায় যারা বিশ্লিষ্ট হবে, যারা তীব্র যারা হবে, বেশি সংখ্যক অণু সম্পূর্ণরূপে বিশ্লিষ্ট হবে। প্রায় সব সংখ্যক অণু যাবে বিশ্লিষ্ট হয়ে, তাদের বলা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যখন তারা গলিত বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তার মধ্যে দিয়ে আমরা তড়িৎ পরিবহন ঘটাবো, তখনই তার বেশিরভাগ সংখ্যক অণু বিশ্লিষ্ট হয়ে যাবে। যেমন লৌহ সালফিউরিক অ্যাসিড, এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে বিশ্লেষণের সময় একটা প্রযুক্তি ব্যবহার করব, এটা বিশ্লিষ্ট হয়ে দেবে 2H প্লাস SO4 2 2H প্লাস SO4 2 আর যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু যারা হবে তারা আংশিক বিয়োজিত হবে, আংশিক বিশ্লিষ্ট হবে। তারা আংশিক বিশ্লিষ্ট হবে। যেমন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH হওয়া উচিত 4টে H, কিন্তু এটা ভাঙবে কিভাবে? CH3COO মাইনাস প্লাস H প্লাস, তাহলে আমরা H প্লাস পেলাম একখানা। আর এখানে দেখো দুটো পেয়েছি, এখানে কিন্তু যতগুলো H প্লাস ততগুলোই H প্লাস বেরিয়ে চলে এসেছে। মনে রাখবো যেখানে H থাকবে যে কোনো অ্যাসিড, H এর সংখ্যা যত বেশি হবে তার তীব্রতা তত বেশি। আমাদের প্রশ্ন আসে লঘু আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, লঘু আর গাঢ় সালফিউরিক অ্যাসিড এর মধ্যে কোনটি বেশি তীব্র? তো লঘু সালফিউরিক অ্যাসিডে আমরা 2H প্লাস SO4 2 পেয়েছি। এটাই যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতাম তাহলে কিন্তু বিয়োজনটা হতো H প্লাস প্লাস SO4 HSO4 বাইসালফেট আয়ন উৎপন্ন হতো একটা H প্লাস। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিয়োজনে একটা H প্লাস পেয়েছি, এখানে পেয়েছি দুটো। সুতরাং লঘু সালফিউরিক অ্যাসিড এর তীব্রতা গাঢ় সালফিউরিক অ্যাসিডের তুলনায় অবশ্যই বেশি হবে। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় বা প্রয়োজনীয় প্রশ্ন, এরকম অসংখ্য প্রশ্ন আমি আলোচনা করব। তাহলে বুঝতে পারলাম কি, যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে তাদের ক্ষেত্রে বিয়োজনটা প্রায় সম্পূর্ণ মাত্রায় হয়ে বেশি সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করবে। আর যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ
তারা আংশিক বিয়োজিত হবে, বা যতগুলো অণু থাকবে তার সম্পূর্ণ বিয়োজন না হয়ে আংশিক বিয়োজন হয়ে কিছু সংখ্যক অণু বিয়োজিত হবে, যার ফলে কম মাত্রায় আয়ন উৎপন্ন করবে। তো এই কারণেই আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুটো ভাগে ভাগ করলাম, তীব্র আর মৃদু। তীব্রদের ক্ষেত্রে বিয়োজন সম্পূর্ণ, আর মৃদুদের ক্ষেত্রে বিয়োজন আংশিক। তো এরপর চলে আসি তড়িৎ বিশ্লেষণ যখন করা হবে। তড়িৎ বিশ্লেষণ যখন করা হবে মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে গলিত বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তার ভিতর দিয়ে যখন তড়িৎ পরিবহন করা হবে, তখন কি হবে, ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি ভেঙে গিয়ে সম্পূর্ণ একটা নতুন ধর্ম বিশিষ্ট বা ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করবে। যেমন আমরা যদি দেখি গলিত সোডিয়াম ক্লোরাইড NaCl কে নিই, তাহলে আমরা কি কি পাবো, সোডিয়াম পাবো আর ক্লোরিন গ্যাস পাবো। এই দু রকম পদার্থ পেলাম। তার মানে সোডিয়াম ক্লোরাইডের যে ধর্ম, তার মধ্যে ধাতব সোডিয়ামের ধর্ম আলাদা, আবার ক্লোরিনের ধর্ম আলাদা। তার মানে তড়িৎ বিশ্লেষণে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করতে গেলে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করতে গেলে আমাদের যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। তড়িৎ বিশ্লেষণ করার যান্ত্রিক ব্যবস্থার নাম ভোল্টামিটার। এই যন্ত্রের মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষণ করে থাকি। তো এরকম একটা যন্ত্র, এর ভেতরে আমরা এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হলো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হলো, তার মধ্যে দুটো তড়িৎদ্বার দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে দুটো তড়িৎদ্বার প্রয়োজন হবে, যার সাহায্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমরা তড়িৎ প্রবাহ পাঠাবো, সেটাই হলো তড়িৎদ্বার বা ইলেকট্রোড। তড়িৎদ্বার, তো যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারের সঙ্গে কি করতে হবে, আমাদের তড়িৎ কোষ আমরা শিখেছি আগে উপাদানে যুক্ত করে দিতে হবে। এটা হলো চাবি, এটা ব্যাটারি, যুক্ত করে দিলাম। তড়িৎ কোষের প্লাসের সঙ্গে যুক্ত থাকবে যে তড়িৎদ্বার, তাকে বলা হচ্ছে অ্যানোড। তাহলে প্লাস তড়িৎদ্বারের নাম হলো অ্যানোড, এ মাইনাস তড়িৎদ্বারের নাম হলো ক্যাথোড, সি। তাহলে এই দুই প্রকার তড়িৎদ্বার, এর সাহায্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমরা কি পাঠাবো, তড়িৎ প্রবাহকে পাঠাবো। এর ফলে কি হবে, এর ভিতরে যে গলিত অবস্থায় প্লাস মাইনাস আয়নগুলো আছে, প্লাস মাইনাস আয়নগুলো যে থাকবে বিশ্লিষ্ট হয়ে, তাহলে দেখো অ্যানোডের দিকে চলে যাবে মাইনাস গুলো, তাহলে অ্যানোডের দিকে চলে যাবে মাইনাস আয়নগুলো চলে যাবে অ্যানোডে, আর প্লাস আয়নগুলো চলে যাবে ক্যাথোডের দিকে। কারণ প্লাস, অ্যানোড হলো প্লাস, ক্যাথোড হলো মাইনাস, তাহলে প্লাসের দিকে চলে যাবে মাইনাস আয়নগুলো, সেখানে গিয়ে জমা হবে, সেখানে গিয়ে তারা তাদের প্লাস আছে মানে ইলেকট্রন বেশি, সরি মাইনাস আছে মানে ইলেকট্রন বেশি, তার ফলে তারা কি করবে, সেখানে গিয়ে ইলেকট্রন বর্জন করবে। আর যেগুলো প্লাস আয়ন আছে তারা ইলেকট্রন গ্রহণ করে প্রধানত ধাতব মূলকে পরিণত হবে। যেমন যদি আমরা জল ভাবি,
জলের ক্ষেত্রে H+ গুলো চলে যাবে ক্যাথোডে, OH- গুলো চলে যাবে অ্যানোডে। তো আমরা সেটা পরবর্তী অংশে দেখব। জলের তড়িৎ বিশ্লেষণ আছে। সাধারণত জল যদিও পরিবাহী পদার্থ, তো জলেরও তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব, সেটা আমরা করব। তো এই হচ্ছে, তাহলে আমরা কি কি শিখে গেলাম? যে যন্ত্রের সাহায্যে আমরা তড়িৎ বিশ্লেষণ করব সেটা হলো ভোল্টামিটার। ভোল্টামিটারে কি কি থাকে? ভোল্টামিটারে দুটো তড়িৎদ্বার থাকে, একটা হলো অ্যানোড, একটা হলো ক্যাথোড। অ্যানোডটা হলো প্লাস, ব্যাটারি প্লাসে যুক্ত, আর ক্যাথোড হচ্ছে ব্যাটারির মাইনাসে যুক্ত। অ্যানোডের দিকে যাবে গুলো মাইনাস আয়নগুলো মানে অ্যানায়নগুলো, ক্যাথোডের দিকে যাবে প্লাস আয়নগুলো মানে ক্যাটায়নগুলো, দিয়ে তারা তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে বিভিন্ন পদার্থ উৎপন্ন করবে। তো সেখান থেকেই আমরা এর পরবর্তীকালে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়ার সাহায্যে তড়িৎ বিশ্লেষণ শিখে নিতে পারবো। তো আজকে তড়িৎ বিশ্লেষণ পদার্থের এই পর্যন্তই আমরা আলোচনা করলাম। আশা করি নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করে ফেলতে পারবো, খুব ছোট একটা চ্যাপ্টার। তো তাহলে আমরা একসঙ্গে দুটো চ্যাপ্টার নিয়ে এগোই, এটাও আমাদের চলছে, তোমরা পড়ে নেবে। আজকে যতটা বললাম খাতায় নোট করে নেবে, আর তার সঙ্গে যে ছকটা করেছি ছকটা লিখে নিয়ে যেটা আমাদের বাড়ির কাজ এখন তৈরি করে ফেলতে হবে। সুপরিবাহী কি, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি, কুপরিবাহী কি। তড়িৎ বিশ্লেষ্যকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, সেটা বুঝিয়ে দিয়েছি। এটা মৃদু আর তীব্র, মৃদু কারা, তীব্র কারা। আর সুপরিবাহী পদার্থেরও ভাগ দেখলাম, এটা হলো ইলেকট্রন পরিবাহী, ধাতব বা অধাতব পরিবাহীগুলো। আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর একটা, সেটা হচ্ছে কারা আমরা দেখেছি আয়নীয় যৌগ। আর নেক্সট চলে আসি, কিছু কিছু সমাজীয় যৌগ হয়, তারা জলীয় দ্রবণে হয় বা কোনো কারণে দ্রবীভূত অবস্থায় হয়। আর নেক্সট চলে আসি আর একটা কথা, যারা চালাকৃষ্ণ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী কারা দেখবে সিলিকন, জার্মেনিয়াম, এরা বিশুদ্ধ অর্ধপরিবাহী। এছাড়া অনেক কিছু হয়, সেগুলো আমরা পরে বলে দেবো। আর এগুলো তোমরা ভালো করে নোট করে নিয়ে যতটা পড়ানো হলো বাড়িতে দেখে নেবে। আর তার সঙ্গে নেক্সট আমরা যতটা করলাম এরপর আবার প্রবাহ তড়িৎ এগোলো, প্রবাহ তড়িৎ আমরা এগোবো আস্তে আস্তে, ওটা অনেক বড় চ্যাপ্টার। তার সঙ্গে এটা আস্তে আস্তে শেষ করে ফেলার চেষ্টা করবো। আজকে পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো আর বাড়িতে সময় কাটাও। আচ্ছা, আমরা তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার আজকে দ্বিতীয় ক্লাস শুরু করতে চলেছি। তো এই অবধি আমরা তড়িৎ বিশ্লেষণ কি জিনিস, তড়িৎ বিশ্লেষ্য, অবিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য সম্পর্কে ধারণা হয়েছে, সেটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো এবার তড়িৎ বিশ্লেষণ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। তড়িৎ রাসায়নিক শ্রেণী এর সম্পর্কে আমাদের ভালো করে ধারণা তৈরি করে নিতে হবে। প্রথম চলে আসি ক্যাটায়নগুলো। তো যখন কোনো তড়িৎ বিশ্লেষণ করা হবে তখন ক্যাথোডে এবং অ্যানোডে যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে একাধিক ক্যাটায়ন আয়ন থাকে, তখন ক্যাথোডে ও অ্যানোডে কোন ক্যাটায়ন আয়নগুলি মুক্ত হবে সেটা আমরা কি করে বুঝব? তার জন্য আমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণীগুলো মনে রাখতে হবে বা অভ্যস্ত হতে হবে। তো এবার প্রথমে আমরা যে শ্রেণীটা মনে রাখবো, ক্যাটায়ন আয়ন যাই লিখ না কেন উপর থেকে নিচের দিকে গেলে মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। মুক্ত হওয়ার
ক্যাটায়নগুলোর ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বাড়বে, অ্যানায়নগুলোর অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতা বাড়বে। তো ক্যাটায়নগুলো হলো প্রথম চলে আসছে পটাশিয়াম, যার মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে কম। ক্যালসিয়াম, এগুলো আমি আর প্লাস মাইনাস দিয়ে লিখছি না। পটাশিয়ামের পর হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়ামের থেকে ক্যালসিয়ামের মুক্ত হওয়ার প্রবণতা একটু বেশি। তারপর চলে আসছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তারপর আয়রন, তারপর হলো হাইড্রোজেন। তাহলে আস্তে আস্তে প্রবণতা বাড়ছে কপার, সিলভার, গোল্ড, মার্কারি। দেখে নাও ভালো করে। মুক্ত হওয়ার প্রবণতা অনুসারে, ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুসারে আমরা লিখে দিয়েছি। তাহলে পটাশিয়ামের থেকে ক্যালসিয়ামের বেশি, ক্যালসিয়াম থেকে সোডিয়াম বেশি, ম্যাগনেসিয়াম বেশি, আরো বেশি অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এরকম করে আস্তে আস্তে নিচের দিকে প্রবণতাটা বাড়তে থাকে। অ্যানায়নগুলোর মধ্যে সবচেয়ে কম প্রবণতা ফ্লুরাইড, F- আয়নের। তারপরে চলে আসছে সালফেট, নাইট্রেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। তাহলে উপর থেকে যত নিচের দিকে যাব আস্তে আস্তে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে শেষে হচ্ছে OH, হাইড্রক্সিল বা OH- আয়নের প্রবণতা সবচেয়ে বেশি। এদিকে এই সারণী অনুসারে মার্কারি আমাদের আসবে না, কপার অব্দি আসতে পারে, কপার, সিলভার এগুলো আসতে পারে। তো কপার, সিলভার এদের বেশি। যত উপর থেকে নিচের দিকে যাব, তাও আমি এখানে দিয়ে দিলাম মার্কারি বেশি। তো এই যে শ্রেণীটা আমরা শিখলাম, ক্যাটায়নগুলোর ক্যাথোডে এবং অ্যানায়নগুলোর অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুসারে আমরা ক্যাটায়ন অ্যানায়নগুলোকে সাজিয়ে নিলাম। এরপর চলে আসি, আমাদের তড়িৎ বিশ্লেষণ দেখতে হবে কয়েকটা। তোমরা এই সারণীটা মুখস্থ করে নেবে, তাহলে যত উপর থেকে নিচে যাবে বাড়বে। প্রথম আসছে অ্যাসিড বা ক্ষারযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণ। তো প্রথম প্রশ্ন হলো, জল কিন্তু খুবই বিরোধী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বা তড়িৎ বিশ্লেষণ প্রায় হয় না, সমযোজী যৌগ, বা এর মধ্যে আয়নের পরিমাণ খুব কম থাকে যদি আয়নিত করি। ব্যতিক্রমী, সমযোজী হলেও সামান্য আয়নিত হয়। তো এর মধ্যে অ্যাসিড বা ক্ষার মিশিয়ে নিলে এর মধ্যে আয়নের উপস্থিতি অনেক বেড়ে যায়, তার ফলে তড়িৎ বিশ্লেষ্য হয়ে পড়ে, মানে ভালো তড়িৎ বিশ্লেষ্য হয়ে পড়ে এবং তড়িৎ পরিবহন করতে পারে। তো আমরা যদি ধরি অ্যাসিডযুক্ত জল, এটা হচ্ছে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে, মানে যে তড়িৎদ্বারগুলো আমরা ব্যবহার করব সেগুলো প্ল্যাটিনামের তৈরি। তো অ্যাসিডযুক্ত জলে আমরা ধরলাম HCl অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিডযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যাসিডযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণ করা হলে আয়নীয় বিয়োজন
সমীকরণ অনুসারে ঘটে। তাহলে অ্যাসিড HCl যদি ভাবি সেটা বিয়োজিত হবে H+, Cl-, জল নিজে বিয়োজিত হবে H+, OH-। তাহলে দেখো ক্যাটায়ন রূপে আছে হচ্ছে H+, অ্যানায়ন দু রকম আছে Cl, OH। তো আমরা সাধারণত দেখেছি OH টা নিচে, তাহলে OH টা মুক্ত হবে, Cl কিন্তু পারবে না। OH টা মুক্ত হবে কিন্তু Cl মুক্ত হতে পারবে না। কিন্তু এখানে যদি আমরা অ্যাসিডটা বেশি নিতাম সেই ক্ষেত্রে কিন্তু Cl টা চলে যেত। যদি দ্রবণে মনে রাখবো যে আয়নের গাঢ়ত্ব বেশি সে কিন্তু আগে মুক্ত হবে। কিন্তু এখানে আমরা অ্যাসিডটা সামান্য পরিমাণে অ্যাসিড মেশাবো। তাহলে এবার ক্যাথোডে কারা যাবে? তাহলে ক্যাথোড বিক্রিয়া কি দাঁড়ালো? ক্যাথোডে যায় ক্যাটায়নরা, ক্যাটায়ন গেল H+, তার একটা ইলেকট্রন কম আসছে, সে একটা H ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে পরিণত হয়। এই দুটো H পরমাণু যুক্ত হয়ে তৈরি করে হাইড্রোজেন গ্যাস। তাহলে ক্যাথোডে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। আর অ্যানোড বিক্রিয়া যদি আমরা দেখি, অ্যানোড বিক্রিয়াটা যদি আমরা দেখি তাহলে অ্যানোডে যাবে, যেহেতু সামান্য অ্যাসিড মেশানো হয়েছে তাই OH মাইনাসে যাবে। তাহলে OH মাইনাস, চারটে OH মাইনাস থেকে দুটো জল, বা জিনিসটাকে আমরা এরকম ভাবে বলি তাহলে তোমাদের সুবিধা হবে। OH মাইনাস থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলো, দিয়ে OH হলো, তাহলে একটা মাইনাস আছে মানে একটা ইলেকট্রন বেশি আছে, একটা ইলেকট্রন ত্যাগ করলো, এইরকম চারটে OH মিলে 2H2O প্লাস O2। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে পাওয়া গেল অ্যাসিডযুক্ত জলকে যদি আমরা প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে ক্যাথোডে পাওয়া যাবে হাইড্রোজেন, অ্যানোডে পাওয়া যাবে অক্সিজেন। খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এরপর আমরা চলে আসব, ঠিক আছে, এরপর আমরা চলে আসব কপার তড়িৎদ্বার ব্যবহার করে, এটা খুব ইম্পর্টেন্ট, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 গাঢ় CuSO4 দ্রবণের বা শুধু CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। সাধারণত এটা গলিত অবস্থায় নেওয়া হয়। তাহলে আমি জাস্ট সমীকরণে আসি, কপার সালফেটকে যদি আমরা করি তাহলে সেটা দিয়ে দিতে হবে Cu2 প্লাস SO4 2 তো তাহলে ক্যাথোডে কিন্তু দেখতেই পাচ্ছি, তাহলে ক্যাথোডে আমরা এই ছবিটা দেখাই, ছবিটা যদি এখানে আঁকি, এর মধ্যে আমরা কপার সালফেটের গলিত বা জলীয় দ্রবণ নিয়েছি, দিয়ে এখানে কপার তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে। এখানে কপার তড়িৎদ্বার ব্যবহার করেছি।
কপার তড়িৎদ্বার ব্যবহার করলে তাহলে এর মধ্যে ক্যাথোড বিক্রিয়া দেখতে পাচ্ছি। তো ক্যাথোডে Cu2+ গেল, যদি জলীয় দ্রবণ নিয়ে H2O থাকবে, H2O টা নিলে H+ OH-। তো কপার হাইড্রোজেনের নিচে, তাহলে Cu2+ যদি যায়, তাহলে Cu2+ ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন ত্যাগ করে ধাতব কপার রূপে পদক্ষিপ্ত হবে। তার মানে এর গায়ে কপারগুলো এসে জমা হবে, এই তড়িৎদ্বারের গায়ে এসে কপারগুলো আস্তে আস্তে জমা হবে, যার ফলে ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হতে থাকবে, কারণ এর গায়ে কপারগুলো এসে কি হচ্ছে, ভেতরে Cu2+ যেগুলো সেগুলো কিন্তু এদিকে এসে জমা হচ্ছে। তার ফলে কি হবে, ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হয়ে যাবে বা চওড়া হয়ে যাবে। আশা করি ছবিতে দেখা গেল। তো অ্যানোড বিক্রিয়াটা এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অ্যানোড বিক্রিয়াটা একটু অন্যরকম। এখানে সাধারণত গলিত কপার সালফেট নেওয়া হয়। তো সালফেট আয়ন যেটা, সেটার ক্ষেত্রে ডিসচার্জিং পোটেনশিয়াল মানে ইলেকট্রন ত্যাগ করার যে ক্ষমতা সেটা খুব বেশি হওয়ার জন্য সালফেট আয়ন নিজে SO4 যে আয়নগুলো, SO4 আয়নগুলো কিন্তু অ্যানোডের দিকে যায় না। এটা খুব ভালো করে বুঝতে হবে। কারণটা কি? কারণ SO4 আয়নের ডিসচার্জিং পোটেনশিয়াল উচ্চ মানের হয়। ডিসচার্জিং পোটেনশিয়াল উচ্চ মানের হয়, এই কারণে SO4 আয়নগুলো অ্যানোডে যায় না। তার পরিবর্তে কি হয়, যেহেতু এটা কপারের তৈরি, কপার নির্মিত, Cu নির্মিত, তাই এই কপার অ্যানোড থেকে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ রূপে, তাহলে এখান থেকে কি হচ্ছে দেখে জানা মনে হচ্ছে, তাহলে অ্যানোড থেকে কি, অ্যানোড থেকে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করবে, দিয়ে Cu2+ রূপে দ্রবণে চলে আসছে। তার মানে দেখো, দ্রবণ থেকে যতগুলো Cu2+ গেল ক্যাথোডে, ঠিক ততগুলোই Cu2+ আবার অ্যানোড থেকে চলে আসবে। তার মানে দ্রবণে Cu2+ এর ঘাটতি হবে না, বরঞ্চ বলা যায় মানে যতগুলো Cu2+ ক্যাথোডে গিয়ে জমা হবে, ঠিক সমসংখ্যক Cu দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ রূপে দ্রবণে চলে আসবে। তার ফলে এটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে, ক্ষয়ে গেলে এটা আস্তে আস্তে সরু হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে অ্যানোডটা আস্তে আস্তে সরু হবে আর ক্যাথোডটা আস্তে আস্তে চওড়া হতে থাকবে, এবং যতগুলো Cu2+ এখানে চলে গেল ততগুলো এখান থেকে চলে এসেছে। তার মানে এর ফলে কি হবে, এই পরীক্ষায় দ্রবণে Cu2+ বা CuSO4 এর গাঢ়ত্ব একই থাকবে, তাহলে CuSO4 এর গাঢ়ত্বের কিন্তু কোনো পরিবর্তন হলো না। কারণটা কি হলো, যতগুলো Cu2+ ক্যাথোডের দিকে যায় ঠিক ততগুলোই Cu2+ অ্যানোড থেকে আবার দ্রবণে চলে আসে। তার ফলে দ্রবণে Cu2+ আর SO4- তো আছে, আগে SO4 তো আগেই আছে। তার ফলে দ্রবণের কোনো পরিবর্তন হবে না, গাঢ়ত্ব একই থাকবে। কারণটা কি হলো, তাহলে কি, সালফেটের যেহেতু ডিসচার্জিং পোটেনশিয়ালটা খুব বেশি, মানে খুব সহজে ওখানে ইলেকট্রন ত্যাগ করতে পারে না, তার জন্য কি হচ্ছে, SO4 না গিয়ে
কপারই নিজে বেরিয়ে চলে আসে। তার ফলে অ্যানোডটা কি হয়, অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে এবং ক্যাথোডটা আস্তে আস্তে চওড়া হতে থাকবে। এটা একটা বিশেষ ধরনের প্রসেস। এখানে এই পরীক্ষাটা কপার তড়িৎদ্বার ব্যবহার করে যদি করা হয় তাহলেই এটা ঘটবে, অ্যানোডটা শুরু হবে আর ক্যাথোডটা আস্তে আস্তে চওড়া হবে। যদি আমরা এখানে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করতাম তাহলে কিন্তু প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করলে OH মাইনাস আয়নটা চলে যেত অ্যানোডে, কারণ সালফারের থেকে OH এরটা বেশি। কিন্তু এখানে কপার যেহেতু তড়িৎদ্বারটা নিজেই কপারের তৈরি, সে তার জন্যই এখানে কপার নিজে বেরিয়ে আসতে পারছে। যদি প্ল্যাটিনামের তৈরি হতো তাহলে কিন্তু সেটা সম্ভব হতো না। এই কারণে এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কি দেখব, কপার যে ক্যাথোডটা আস্তে আস্তে চওড়া হবে আর কপার অ্যানোডটা আস্তে আস্তে হয়ে যাবে। এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে আবার কপার সালফেট থেকে কপার ধাতু নিষ্কাশন করা হয় এবং এখান থেকে পরবর্তীকালে আমরা দেখব সাধারণত কপার ক্যাথোড যেটা সেটা বিশুদ্ধ এবং অ্যানোডটা অবিশুদ্ধ হয় এবং সেখান থেকে অ্যানোড মাঠ বা অ্যানোড কাদাও পাওয়া যায়। সেটা আমি পরে আবার আলোচনা করব অন্য ভিডিওতে। আজকে আমরা দুটো জিনিসের তড়িৎ বিশ্লেষণ দেখব। এটা সিলেবাসে আছে মোটামুটি, দেখে নিয়ে আমরা প্রধান যে বিষয়টা বাকি আছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ সেটাতে যাব। তো প্রথম চলে আসি 1 নম্বর, গলিত NaCl। যদি গলিত NaCl নেওয়া হয়, তাহলে NaCl কে ভাঙলে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন Cl মাইনাস আয়ন পাওয়া যাবে। এবার তাহলে ক্যাথোড আমরা আগে দেখেছি, ক্যাথোড বিক্রিয়া কেমন হলো, ক্যাথোডে যাবে হচ্ছে ক্যাটায়নরা, ক্যাথোডে ক্যাটায়নরা যাবে, তাহলে সেখানে গিয়ে সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে ধাতব সোডিয়াম রূপে অবযুক্ত হবে। তাহলে ক্যাথোডে পেলাম সোডিয়াম। অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে, অ্যানোড বিক্রিয়া যখন আমরা করব, অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে অ্যানোডে যাবে ক্লোরাইড, সেখানে একটা ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। তো এরকম দুটো ক্লোরিন, পারমাণবিক ক্লোরিন যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। তাহলে আমরা পেলাম কি, ক্যাথোডে পেলাম ধাতব সোডিয়াম আর অ্যানোডে পেলাম ক্লোরিন গ্যাস। 2 নম্বর, NaCl এর লঘু জলীয় দ্রবণ। NaCl এর লঘু জলীয় দ্রবণ যদি নিই তার ক্ষেত্রে আমরা দেখব কি, সেটা আমরা দেখি। জলীয় দ্রবণ আছে মানে NaCl কে ভাঙলে Na+Cl- যেমন পেলাম, জল থাকার জন্য H+OH- ও থাকবে। তো আমরা জানি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেহেতু আমাদের প্রথমে আমরা যদি অ্যানায়নগুলো ভাবি, OH- আয়নটা নিচে অবস্থিত এবং ক্যাটায়নের ক্ষেত্রে H টা নিচে অবস্থিত, তাহলে এখানে H আগে যাবে, এখানে OH আগে যাবে। তার মানে ক্যাথোডে ক্যাথোড বিক্রিয়া যেটা হবে সেটা হচ্ছে H+ যাবে, গিয়ে সেখানে একটা ইলেকট্রন গ্রহণ করে H, যেমন জলের ক্ষেত্রে হয়েছিল, দুটো H মিলে হাইড্রোজেন গ্যাস। আর অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে OH- ইলেকট্রন বর্জন করে OH,
চারটে OH মিলে 2 অণু জল একটা অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তার মানে NaCl এর লঘু যৌগীয় দ্রবণ নেওয়া হলে ক্যাথোডে পাবো হাইড্রোজেন এবং অ্যানোডে পাবো অক্সিজেন গ্যাস। এবার এখানে যদি আমরা NaCl এর গাঢ় জলীয় দ্রবণ নিই, NaCl এর গাঢ় জলীয় দ্রবণ নিই 3 নম্বর, NaCl এর গাঢ় জলীয় দ্রবণ নিই, সেক্ষেত্রে NaCl এর গাঢ় জলীয় দ্রবণ মানে সেখানে NaCl এর পরিমাণটা বেশি আছে। তো সেক্ষেত্রে দেখা যাবে ক্যাথোড বিক্রিয়াটা ভাঙনটা নিয়ে দেখালাম না, ক্যাথোড বিক্রিয়াটা এক থাকলেও অ্যানোড বিক্রিয়া কিন্তু একটু পাল্টে যাবে। তাহলে ক্যাথোডে পেলাম হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে যাবে, আমি আগে বলেছিলাম আয়নের গাঢ়ত্বের উপর নির্ভর করে বেশ কিছু নির্ভর করে। যেহেতু ওটা গাঢ় জলীয় দ্রবণ, তো ক্লোরাইড আয়নটা আগে ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণু থেকে, দুটো ক্লোরিন থেকে ক্লোরিন গ্যাস। তাহলে NaCl এর গাঢ় জলীয় দ্রবণ নেওয়া হলে ক্যাথোডে পাওয়া যাবে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে পাওয়া যাবে অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস বলছি সরি, ক্লোরিন গ্যাস। তাহলে ক্যাথোডে পাওয়া গেল হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে পাওয়া গেল ক্লোরিন গ্যাস। তাহলে সোডিয়াম ক্লোরাইডটা কমপ্লিট করলাম। এবার সালফিউরিক অ্যাসিড যদি বলি 4 নম্বর, লঘু সালফিউরিক অ্যাসিড। লঘু মানে জলের প্রভাবটা চলে আসবে, লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে H2SO4 2H প্লাস SO4 ডবল মাইনাস, লঘু মানে জল আছে 2H প্লাস সরি H প্লাস OH মাইনাস। তাহলে এখানে ক্যাথোড বিক্রিয়া দুটোই H প্লাস, সমস্যা নেই। তাহলে ক্যাথোডে পেলাম হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে আমরা জানি সালফেটটা উপর দিকে আছে, সালফেটের ডিসচার্জিং পোটেনশিয়ালটা বেশি, তো OH মাইনাসটা যাবে, সেখানে ইলেকট্রন ত্যাগ করে OH মূলক, চারটে OH মূলক মিলে। তার জলের বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জলের রিঅ্যাকশনটা চলে আসছে। জলের যে আমরা বিক্রিয়া শিখেছিলাম সেই বিক্রিয়াটাই বারবার রিপিট ভাবে চলে আসছে জলের। লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হলে ক্যাথোডে পাওয়া যাবে হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে পাওয়া যাবে অক্সিজেন গ্যাস। 5 নম্বর চলে আসে এরপর গাঢ় সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। গাঢ় সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলে সেখানে ঘটনাটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 যদি নিই, তাহলে বিঘটনটা ভাঙনটা কিভাবে হবে আমরা জানি, আগেও বলেছি। এটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে পাবো H প্লাস HSO4 বাইসালফেট পাবো, আর জল আছে যেহেতু তাহলে এটা হবে H প্লাস OH মাইনাস। তো যেহেতু গাঢ় জলীয় দ্রবণ, তাই অ্যানোডে চলে যাবে HSO4, বাইসালফেট আয়ন চলে যাবে অ্যানোডে। তাহলে ক্যাথোড বিক্রিয়াটা চেঞ্জ হলো না, তাহলে ক্যাথোড বিক্রিয়া হাইড্রোজেন
একটি ইলেকট্রন গ্রহণ করে H+ থেকে H হলো, দুটো H হলে হাইড্রোজেন গ্যাস পেলাম, তাহলে ক্যাথোডে পেলাম হাইড্রোজেন গ্যাস। আর অ্যানোড বিক্রিয়া যেটা হবে সেখানে কে চলে যাবে বলেছি HSO4 মাইনাস, বাইসালফেট আয়ন সেখানে গিয়ে HSO4 মাইনাস গিয়ে একটি ইলেকট্রন ত্যাগ করে বাইসালফেট মূলকে পরিণত হবে। এইরূপ দুটো বাইসালফেট মূলক যুক্ত হয়ে H2S2O8 সংকেত তাহলে কি হলো H2S2O8। এই অ্যাসিডটার নাম পারক্সো ডাই সালফিউরিক অ্যাসিড। পারক্সো ডাই সালফিউরিক অ্যাসিড বা এই অ্যাসিডের আমাদের আরেকটাও নাম আছে যেটাকে বিজ্ঞানী নাম অনুসারে মার্শাল বলে একজন বিজ্ঞানী করেছিলেন, তাই এটার নাম মার্শালের অ্যাসিডও বলা হয়। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? এটার নাম হচ্ছে পারক্সো ডাই সালফিউরিক অ্যাসিড বা হচ্ছে মার্শালের অ্যাসিড। দেখতে একটু অসুবিধা হচ্ছিল, দেখে নিলাম। তো সেটা তাহলে আমরা কি কি শিখলাম, যদি NaCl এর তড়িৎ বিশ্লেষণ করি সেখানে কি দেখলাম, যদি গলিত NaCl হয় তাহলে পাবো সোডিয়াম আর ক্লোরিন। NaCl এর লঘু জলীয় দ্রবণ নিই, লঘু জলীয় দ্রবণ দিলে পাবো হাইড্রোজেন অক্সিজেন, দ্বিতীয় ক্ষেত্রে পাবো হাইড্রোজেন ক্লোরিন। গাঢ় নিলে লঘু সালফিউরিক অ্যাসিড হলে হাইড্রোজেন অক্সিজেন, গাঢ় সালফিউরিক অ্যাসিড হলে আমাদের হাইড্রোজেন জল পেলাম, ওখানে পেলাম মার্শালের অ্যাসিড বা পারক্সো ডাই সালফিউরিক অ্যাসিড। তো এই দুটো আমরা আজকে শিখে নিলাম। তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে পরবর্তী বা যে আলোচনা আমরা করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণ কি কাজে লাগে, সেটা কাজে লাগে আমরা কি কি করে থাকি তার ব্যবহারিক প্রয়োগটা দেখবো। যাক পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এরপর ফার্স্ট আমাদের যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে তড়িৎ লেপন, ইলেকট্রোপ্লেটিং। এখন সেটাই আমরা আলোচনা করি। এছাড়া অনেক কিছু আছে, ধাতু নিষ্কাশন হয়, ধাতুর পরিশোধন হয়, ইলেকট্রোটাইপিং হয়, অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে। তো আমাদের সিলেবাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন করা মানে যে ধাতুগুলি, আমি মুখেই বলছি তোমরা নোট করবে, যে ধাতুগুলি পরিবেশের জলবায়ু দ্বারা, যেমন লোহা, আক্রান্ত হয়, বা যেগুলো অধিক সক্রিয় ধাতু, অধিক সক্রিয় যে ধাতুগুলি সেগুলি পরিবেশের জলবায়ু বা অন্যান্য সংস্পর্শে এসে তার উপর মরিচা সৃষ্টি হয়। তো সেই সক্রিয় ধাতুগুলির সক্রিয়তা কমানোর জন্য তার উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। তাহলে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর যে প্রলেপ দেওয়ার প্রক্রিয়া,
সেটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন। তাহলে 1 নম্বর হচ্ছে মানে প্রয়োজনীয়তা লোহার মরিচা পড়া রোধ করা। 2 নম্বর কোন ধাতু লাইফ টাইমকে বাড়িয়ে দেওয়া, মানে লাইফ টাইম বৃদ্ধি করা বা সেটা গুণগত মান, ধাতুর গুণগত মান বৃদ্ধি। সক্রিয়তা কমানো, তারপরে বলতে পারি সৌন্দর্য বৃদ্ধি, উজ্জ্বলতা বাড়ানো। এগুলোই আমরা বলতে পারি উজ্জ্বল। তাহলে কি বললাম? লোহার মরিচা পড়া রোধ করা, এটা একটা কাজে লাগে। ধাতুর গুণগত মান বৃদ্ধি করছে, সক্রিয়তা বৃদ্ধি করছে, কমিয়ে দিচ্ছে, তার সৌন্দর্যকে বৃদ্ধি করছে, উজ্জ্বলতা বৃদ্ধি করছে। এগুলোই মোটামুটি আমরা বলতে পারি। আবার একটা এগুলো ছাড়াও আমরা অর্থনৈতিক দিক থেকে যদি দেখি, তাহলে অর্থনৈতিক মান বৃদ্ধি মানে ধরো লোহা বা যে ধাতুগুলোতে জলবায়ু দ্বারা আকৃষ্ট হয়, মানে সাধারণ অবস্থায় রেখে দেওয়া যায় না, সোডিয়াম ধাতুকে বলা যায়, সেরকম যে ধাতুগুলো, সেই ধাতুগুলি একা একা যারা থাকতে পারে না, অক্সাইড রূপে বিভিন্ন রূপে অবস্থান করে, সেগুলোর যদি আমরা তড়িৎ লেপন করে দিই, তাহলে সেগুলোর সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, গুণগত মান বেড়ে যাবে, মরচে পড়বে না, সেরকমই সেটার মূল্যও বেড়ে যাবে। তো এগুলোকে আমরা বলতে পারি তড়িৎ লেপনের উদ্দেশ্য। তো এগুলো হচ্ছে তড়িৎ লেপন কেন আমরা করব বা করে কি লাভ, সেটা উদ্দেশ্য। তো প্রক্রিয়া কি বা উপায় কি আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক। উপায় বা তড়িৎ লেপন করার উপায় কি? 1 নম্বর, যার উপর লেপন করা হবে তাকে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে। যেটার উপর আমরা লেপন দেব, যদি লোহার চামচে দিই লেপন, তাহলে লোহার চামচটাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করব। তাহলে যার উপর, আমি একবার লিখে দিচ্ছি, যার উপর লেপন দেওয়া হবে তাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে। 2 নম্বর, যা দিয়ে লেপন দেওয়া হবে তার একটি বিশুদ্ধ পাতকে অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে যার উপর দেবো সেটা হলো ক্যাথোড। যদি আমি নিকেল দিয়ে দিই তাহলে নিকেল পাতকে অ্যানোড, যদি সোনা দিয়ে করি তাহলে সোনার পাতকে অ্যানোড, অ্যালুমিনিয়াম দিয়ে রূপো দিয়ে করি তাহলে রূপোর পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। 3 নম্বর, যে পদার্থের লেপন হবে
সিলভার এদের লেপন করি, বা যে পদার্থ দিয়ে লেপন করব তারই কোন লবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে। নিকেলের যদি করি, নিকেলের কোনো নিকেল সালফেট লবণ নেব, গলিত বা দ্রবীভূত অবস্থায় নিকেল সালফেট, বোরিক অ্যাসিড এগুলো মিশিয়ে করতে হয়। তাহলে কি কি শিখলাম, উপায় কি বা শর্ত কি তড়িৎ লেপনে, যার ওপর আমরা লেপন দেব সেটা হবে ক্যাথোড, যা দিয়ে লেপন দেব, যে পদার্থের লেপন দেব সেটা হলো অ্যানোড, তো সেটা বিশুদ্ধ পাত নিতে হবে। আর যে পদার্থ দিয়ে লেপন দিচ্ছি তার কোনো লবণকে নির্দিষ্ট শর্তে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে। তোমরা বইতে পাবে নিকেলের ক্ষেত্রে নিকেল সালফেট বোরিক অ্যাসিডের মিশ্রণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে, সোনার ক্ষেত্রে পটাশিয়াম অরোসায়ানাইড এটা তড়িৎ বিশ্লেষ্য রূপে, রূপার ক্ষেত্রে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড তড়িৎ বিশ্লেষ্য রূপে, কপার দিয়ে যদি দিই, তামার যদি লেপন দিই কপার সালফেট দ্রবণ বা কপার নাইট্রেট, তো এইগুলো উদাহরণগুলো বই থেকে দেখবে। তাহলে যেটা হবে ক্যাথোড সেটার ওপর লেপন দেবো, যেটা হবে অ্যানোড সেটা দিয়ে লেপন দেবো, আর যে জিনিস দিয়ে ক্যাথোড অ্যানোড তৈরি করলাম বা যেটা দিয়ে লেপন দেবো তার কোনো লবণ, নিকেল হলে নিকেল সালফেট, গোল্ড হলে পটাশিয়াম অরোসায়ানাইড KAuCN2, সিলভার হলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAgCN2, এটা ছিল KAuCN2, এটা হচ্ছে KAgCN2, একই নাম, সেম সংখ্যা, অসুবিধা নেই, পারবে, দেখবে বইতে আছে। আর নিকেল সালফেট NiSO4 বোরিক অ্যাসিডের মিশ্রণ, এই মিশ্রণটাকে নিয়ে তড়িৎ বিশ্লেষ্য রূপে উদাহরণ যেগুলো দেওয়া আছে তড়িৎ লেপন করার উপায় সেটা তোমরা বাড়িতে দেখবে। তো আজকে অবধি থাকলো, পরবর্তী দিন বা পরের ভিডিওতে আমি আর একটুখানি বাকি আছে, আমাদের ধাতু নিষ্কাশন আছে কয়েকটা, বা ধাতু পরিশোধন, কপার অ্যালুমিনিয়াম এগুলো আছে, অ্যানোড মাড আছে, খুব সামান্য জিনিস বাকি, সেটা আমি নেক্সট দিনের ভিডিওতে কমপ্লিট করে দেবো। কারণ আমাদের সামনে বলেছি নেক্সট আসছে মঙ্গলবারের পরের মঙ্গলবার পরীক্ষা চ্যাপ্টারটা আছে, প্র্যাকটিস করবে, আমি কোশ্চেন করে দেবো, তোমরা বাড়িতে করবে নিজেদের মতন করে, চেষ্টা করবে নিজেরা যতটা ঠিক করে দেওয়া যায়, কারণ এখানে পড়াশোনাটা সামনে মাধ্যমিক, তোমাকে নিজেদেরই করতে হবে, বলার কিছু নেই, ঠিক আছে? খাতায় নোট করে নেবে, দিয়ে তড়িৎ লেপনের যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো বই থেকে ফলো করবে, আর সংজ্ঞাটা পড়বে, উদ্দেশ্য লিখে দিয়েছি, শর্তও লিখে দিয়েছি, ঠিক আছে? আজকে অবধি থাকলো।